দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। আজ সকালে 9:30টার দিকে কবরী ফেরির কনভেনশন পকেট দিয়ে ওঠার সময় বাসের ধাক্কায় বিপরীত পাশের র্যাম ভেঙে এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে ফেরিতে ওঠার আগেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় এক ভয়াবহ প্রাণহানি থেকে রক্ষা মিলেছে। দুর্ঘটনায় বাসের চালক ও সহকারী নদীতে পড়ে গেলে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পড়ে যাওয়া বাসটিকেও টেনে উপরে উঠিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। প্রশাসনের দূরদর্শী সিদ্ধান্ত ও নিয়ম মানার কারণে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেরি ক্রস করে আমরা উঠা দেখেছি, দেখার পরে একেবারে ঠাস করে ফেরি পড়ে গেছে, এটা স্বচক্ষে দেখেছি। তারপরে দেখলাম মানুষের হইহল্লা শুরু হলো, গাড়ি আস্তে আস্তে পানির নিচে চলে গেল। আমি বাইরে কইতেছি ভাই আপনি সরে যান, গাড়ি ব্রেক ফেলেছে। পরে আমরা দুইজনে ওই পল্টনে ওই সিপার থেকে লাভ দিয়া আর অপোজিটে চলে গেছি। আর হেল্পারটা সিলেনের পরে এই জায়গা হেল্পারটা এই যে ফেরির এই ডালার এই জায়গা ও লাভ দিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই এই পাশে আসছিল আর গাড়িটা সোজাসুজি আইসে ড্রাইভার সহ গাড়ি ডালা ছিঁড়ে ফেরির ডালা ছিঁড়ে ডাইরেক্ট গাঙ্গে চলে গেছে, এমনি যাত্রী আসছিল না। জলবায়ু সংকট মানবজাতির জন্য এক বিরাট চ্যালেঞ্জ। বিশ্ব পরিবেশ ও জলবায়ু দিবস 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিবৃতিতে জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, খরা ও তাপদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক পরিবেশ, অর্থনীতি ও মানবজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এবার দিবসটির প্রতিপাদ্য ক্লাইমেট অ্যাকশন, যা বৈশ্বিক জলবায়ু উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানায়। প্রধানমন্ত্রী এই জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কৃষিকে আধুনিক, টেকসই ও জলবায়ু সহিষ্ণু করার জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বৈশ্বিক জলবায়ু উদ্যোগকে আরও বেগবান করাই এখন সময়ের দাবি। সিলেটে হামের উপসর্গ নিয়ে নাফিজুর রহমান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। শুক্রবার সকাল 11:30টায় বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট জেলায় 23 জন, সুনামগঞ্জে 26 জন, মৌলভীবাজারে 10 জন এবং হবিগঞ্জে 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 273 জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 104 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 83 জন ভর্তি রয়েছেন। বাকি রোগীরা বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। গত 24 ঘন্টায় নতুন করে হামে 88 জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে 71 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ সকালে রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেলিম উদ্দিন বলেন, যুব সমাজকে সম্পৃক্ত করেই পরিবেশ আন্দোলনকে এগিয়ে নিতে হবে। প্রতিটি ভবনে ছাদ বাগান, বৃক্ষরোপণ এবং বর্জ্য পুনর্ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে হবে নগরবাসীকে। পরে তিনি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং প্লাস্টিকের বোতল জমা দেওয়া অংশগ্রহণকারীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একটা শহরে বসবাস করার জন্য যে ধরনের সুন্দর পরিবেশ দরকার, আজকে ঢাকা শহরে সেটি নেই এবং যোগ যোগ ধরে নেই। যত সময় যাচ্ছে পরিবেশ যেন আরো নষ্ট হচ্ছে। মানুষ যেন পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে এখানে প্রতিযোগিতায় নেমেছে। এটার মূল কারণ হলো এখানে যে নেতৃত্ব আছে, এই নেতৃত্ব একটি সুন্দর স্মার্ট পরিকল্পনা নিয়ে, দূরদর্শী পরিকল্পনা নিয়ে যে নগর পরিকল্পনা দরকার, সেটা আমরা তাদের মধ্যে দেখি না। ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আজ সকাল 10:30টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক শুরু হয়। এ সময় ঢাকা আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরপর ঢাকা সফরের তৃতীয় দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার কথা রয়েছে তার। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
2020 সালের ডিসেম্বরের পর এটিই বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সফর, যা দুই দেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ভিসা আবেদনকারীকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক বা উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 30 মার্চ নন ইমিগ্রেন্ট ভিসা প্রার্থীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনার পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে। এর আওতায় A3, C3, H1B, H4 সহ বিভিন্ন বিশেষ শ্রেণীর ভিসা আবেদনকারী এবং F, M ও G ক্যাটাগরির শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটররা থাকবেন। ভিসা কর্মকর্তারা যাতে আবেদনকারীদের অনলাইন কার্যক্রম ও উপস্থিতি আরও কার্যকরভাবে যাচাই বাছাই ও স্ক্রিনিং করতে পারেন, সেজন্য অ্যাকাউন্টগুলো উন্মুক্ত রাখার এই নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 3 উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় 3 নারীসহ 5 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার সাদিয়া খাতুন ও শিকারপুর দক্ষিণ পাড়ার পিটুয়ালির ছেলে মোহাম্মদ মেজবাউল আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া নাচল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন সুমিয়ারা বেগম। সুনামগঞ্জের দোয়ারা বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ফিকরে দারুল উলুম দেওবন্দ শীর্ষক কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। দোয়ারা বাজার উপজেলা জমিয়তের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল বাছির, যুগ্ম মহাসচিব তফাজ্জল হক আজিজ ও জেলা সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী সহ অনেকেই। জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকাগামী 5 পরিবহনকে 45,500 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জয়পুরহাট শহরের পাচুর মোড় ও 5 বিবি বাস টার্মিনালে ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আহাদ পরিবহনকে 10,000, এসআই পরিবহনকে 10,000, যমুনা লাইন পরিবহনকে 10,000, সেলফি পরিবহনকে 10,000 ও সামি পরিবহনকে 5,500 টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া, জয়পুরহাট বিআরটিএ মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন। দেশের 3 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কের মেঘুল্লায় শুক্রবার ভোরে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী সহ 3 ভ্যান যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান সড়কের মাঝে চলে এলে বিপরীতমুখী ঢাকা এক্সপ্রেস বাস সেটিকে চাপা দেয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সিলেট মহাসড়কের 42 শহরে সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা 3 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও ছেলেও রয়েছেন। তারা কসবা থেকে সরাইল যাচ্ছিলেন। অন্যদিকে গোপালগঞ্জের মকসুদপুরে ঢাকা বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার রাতে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে 2 গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভৈরব রেল স্টেশন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে 8 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছেন। একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচল প্রায় 5.5 ঘন্টা বন্ধ থাকে। ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এই সময় 2 পক্ষ ভৈরব রেল স্টেশনের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম দখল করে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা স্টেশনের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রায় শতাধিক সদস্য মোতায়েন করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার ডুমুরিয়ার খর্নিয়া ব্রিজ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা হজরত আলী গাজী অভিযোগ করে বলেন, তার বালুর ব্যবসা রয়েছে। চেয়ারম্যান কয়েকদিন যাবৎ ব্যবসার ভাগ দাবি করছেন এবং কিছুদিন আগে তার ভাইকে আটকে রেখে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে সেনা ক্যাম্পে অভিযোগ করলে তার ভাইকে ছেড়ে দেওয়া হয়। মানববন্ধনে উপস্থিত সকলে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এবং তার বিচারের দাবি জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁয় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। কর্মসূচির আওতায় নওগাঁ বদলগাছি জয়পুরহাট সড়কের দুপাশে মাসব্যাপী ফলজ, বনজ ও ঔষধি ও শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। ঈদুল আজহার ছুটি শেষে প্রথম শুক্রবারে রাজধানী ঢাকা সহ সারা দেশের কাঁচা বাজারগুলোতে দেখা গেছে মিশ্র চিত্র। রাজধানীতে ক্রেতা বিক্রেতার তীব্র সংকটে অর্ধেকের বেশি দোকান বন্ধ থাকলেও রাজশাহীতে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে ক্রেতাদের ভিড় বেড়েছে। ঢাকার বাজারে ঢেঁড়স 40 টাকা, পটল করলা প্রতি কেজি 60 থেকে 80 টাকা সহ অধিকাংশ সবজিতে স্বস্তি মিলল। কাঁচামরিচ ও পেঁপের দাম ঊর্ধ্বমুখী। অপরদিকে রাজশাহীতে পাইকারির চেয়ে খুচরায় সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেশি। সেখানে ঢেঁড়স 30 থেকে 40, ঝিঙ্গা 20 থেকে 30 ও করলা 40 টাকায় বিক্রি হচ্ছে। উভয় শহরেই ঘরে মাংসের পর্যাপ্ত মজুদ থাকায় মাছ, গরু ও খাসির মাংসের বাজারে ক্রেতার সমাগম বেশ কম। ফলে ঢাকায় মাংসের দাম স্থিতিশীল এবং মাছের বাজারের দাম কিছুটা নমনীয় রয়েছে। কাস্টমার নাই বললেই চলে, আমরা দোকানপাট গোছাইতেছি। এখন পর্যন্ত সবকিছু নিরিবিলি দেখতেছি। ঢাকায় মনে হয় মানুষ এখন ঠিকমতো ব্যাক করে নাই। প্রচুর পরিমাণে মাছ তরকারি সরবরাহ আছে, তো দামও খুব বেশি আমার কাছে মনে হচ্ছে না। ঈদের আগেও যেমন ছিল ঠিক তো সেরকমই, এরকম ভাবেই চলছে বাজার। ঈদ ভাঙ্গা বাজার তো টুকটাক মোটামুটি চলতেছে আর কি। এতদিন তো বন্ধ ছিল, তো এখন হয়তো গ্রাম থেকে আসতেছে মানুষ, নামবে 2 দিন। বাজার দাম কম, গত ঈদের আগের তুলনায় অনেক জিনিসের দাম কম। যেমন পটল আছে 40 টাকা, ভেন্ডি আছে 30, শসা আছে 50, আলু তো আগের দামে 25 টাকা কেজি। এগুলোই তো আর কি। বেগুন টেগুন আলু দাম কম, 60 টাকা কেজি। শুধু একটু গাজরটা দাম বেশি, গাজর এলসি এগুলো দাম একটু বেশি। আর এলসি কম দামি করলে আসে, নাহলে তো আসে না। আজ সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকা, রংপুর, রাজশাহী সহ দেশের 19 জেলায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা 6টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই সম্ভাব্য ঝড়ের কারণে নদীবন্দরগুলোতে বজ্রপাত ও বৈরী আবহাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ওই 19 জেলার নৌযান ও নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।